আপনাদের সজল ঘোষ বললেন আমরা জানি হকাররা ঝুড়ি নিয়ে বিক্রি করে। তা রেলেতে তো তারা ঝুড়ি নিয়ে, কেউ ব্যাগ নিয়ে, ঝুড়িও নয়, কারোর কারোর ব্যাগ, কারোর কারোর কাঁধে একটা লাঠির মধ্যে ঝুলিয়ে নিয়ে জিনিস বিক্রি করে। তা সেই মানুষগুলো তাহলে হকার নয়, ট্রেনে হকারি তাহলে বন্ধ, তাহলে মানুষগুলো যাবে কোথায়? তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ওনারা বলছেন হকাররা নাকি বড় লোক, জানি না তাহলে আদানি আম্বানি গরিব লোক, তাদের 1 টাকা দিয়ে জমি দেওয়া হয়। আমি সজল ঘোষের কাছ থেকে এই উক্তি কোনোদিন পাবো সেটা আমি আশা করি। দিদি বলছি, আজকে যেটা আমার প্রথম প্রশ্ন, আমরা দেখলাম যে ঈদের সময় দিলীপ ঘোষ একটি মন্তব্য করেছিলেন যে যারা মনে করছেন রেড রোডে করতে দেওয়া হবে না, যদিও আপত্তি থাকে আপনারা বাংলাদেশে চলে যেতে পারেন বা পাকিস্তানে চলে যেতে পারেন। হুমায়ুন কবিরকে দেখছি আমরা পাল্টা, উনিও অনেক কিছু বক্তব্য রেখেছেন। আজকে বিধানসভাতে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে কাউন্টার করে বলছেন যে আর এই বরদাস্ত করা হবে না, এই ধরনের বক্তব্য রাখলে আমরা কিন্তু সরাসরি অ্যাকশান নেব। এমনকি এই যে রাস্তা দিয়ে বিভিন্ন তৃণমূলের যে নেতা নেত্রীদেরকে কোমরে দড়ি পরে ঘোরানো হচ্ছে, সেই প্রসঙ্গও তিনি তোলেন, যেখানে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে এই ধরনের আচরণ কোনো অবস্থাতেই মানা হবে না। তারপরেও একজন মুখ্যমন্ত্রী রাজ্যের বিধানসভাতে কি করে বলছেন এই বক্তব্যটা? দেখুন, আমি যখন সব ক্ষমতা নিজের হাতে পেয়ে যাই, দেখি যেখানে অপোজিশন নেই, তাহলে শাসকের ছড়ি আরও বেশি করে ওঠে। ঠিক ইংরেজ আমলে যেটা ছিল, সেখানে কোনো অপোজিশন ছিল না। আর এরা তো ইংরেজদের যারা পদলেহন করে এসছেন তাদেরই উত্তরসূরি, ফলে ওনারা সেই কাজটাই করেছেন। সাভারকার যিনি মুচলেখা দিয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি, যাকে বড় করে দেখাতে গিয়ে নেতাজির মতন মহান ব্যক্তিত্বকে আমরা নিচে দেখাই, তার নামে পোর্টকে আমরা শ্যামাপ্রসাদের নামে পোর্ট তৈরি করে দিই। তো সেখানে তো তারা এরকমই কথা বলবে, এর বাইরে যাবে কি করে? একটা হিউম্যান রাইটস বলে যে একটা বস্তু আছে বা সেই নীতিটা আছে, সেই রুলসটা রয়েছে, সেটাই তো ওনারা ভুলে গেছেন। এটা হিউম্যান রাইটসের বিপক্ষে, তুমি কখনোই করতে পারো না এই কাজটা। আর ভারতবর্ষটা হচ্ছে আর এটাও আপনারা দেখেছেন কিনা জানি না, সিবিএসসির বই থেকে আমাদের যে প্রিয়াম্বলটা ছিল, প্রত্যেক বইতে একটা প্রিয়াম্বল দেওয়া হতো সংবিধানে, সেই প্রিয়াম্বলটাকে তুলে দেওয়া হয়েছে, সেখানে সেকুলারিজম কথাটাকে তুলে দেওয়া হয়েছে। তা এই যে জিনিসগুলো ওনারা করতে চাইছেন, এটা তো কি বলবো, নিজেদের কাছে কুক্ষিগত করে রাখবার জন্য সমস্ত কায়দাকে, যে অপোজিশনকে কোনো কথা বলতে দেবো না, অপোজিশনের গলা টিপে দেবো। আমি বলছি না হুমায়ুন কবির ঠিক বলছেন, কেমন হুমায়ুন কবিরের যে দোষে দোষী, তেমনি দিলীপ ঘোষও সেই দোষে দোষী। তাহলে যদি হুমায়ুন কবিরের বিচার হয়, তাহলে দিলীপ ঘোষের বিচার হবে না কেন? আমার কাছে এইটাই প্রশ্ন। না, যেখানে বিজেপির বিজেপি যারা নেতৃত্ব আছেন তারা বলছেন যে এক আইন, প্রত্যেকের জন্য সমান আইন, এটা তারা বলতে চাইছেন। তাহলে এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েছে যে এই ধরনের আচরণ করা যাবে না, তাহলে মুখ্যমন্ত্রী বিধানসভায় কি করে বলছেন? এখন ওই যে সর্বময় ক্ষমতা পেয়ে গেছেন, একটা বাঘ অনেকদিন ভুকা থাকার পর যখন রক্তের স্বাদ পায়, মাংসের স্বাদ পায়, যেরাম করে খেতে চায়, উনিও নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে আমি একম অদ্বিতীয়াম, পশ্চিমবঙ্গের রাজা, উনি ডিক্টেটরশিপ চালাতে চাইছেন। যার জন্যে না এইসব কথাগুলো উনি বলতে পারছেন। যিনি সত্যিকারের মানুষের কথা চিন্তা করতেন, আজকে একটা বাচ্চা ছেলে, সে যদি দেখে একটা পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে এবং 5টা মানুষ তাকে ডিম ছুঁড়ে যাচ্ছেন, যার জন্যে ডিমের দাম এত বেশি হয়ে যাচ্ছে বলে ICDS প্রকল্পে ওনারা ডিম খেতে দিতে পারছেন না, তাহলে সেই বাচ্চাটার মনে পুলিশের সম্পর্কে কি ধারণা হবে? আর সেই বাচ্চাটার মনে ওই লোকগুলো যারা ডিম ছুটছে তাদের কি ধারণা? তো কি শিক্ষা তারা পাবে, কি মানবিকতা পাবে তারা? মানবিকতা বোধটাই তো তাদের মধ্যে থেকে উঠে চলে যাবে। আমি অন্যায় করেছে, তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু তার জন্যে তাকে কোমরে দড়ি বেঁধে রাস্তা দিয়ে ঘোরানো, এটা কোনো ন্যায়সঙ্গত ব্যাপার নয়। তাহলে তো অনেকেই দোষী। ওখানে যারা বিধানসভায় বসে রয়েছে, অনেক ভালো তৃণমূল বলে যারা প্রচার করছেন, তারা তো অনেক দোষী। শুধু টাকা পয়সা বলে নয়, অনেকে চুরি ছিনতাইকারী বা
মহিলা গঠিত প্রচুর কেস, জোর করে বাড়ি আদায় করে নেওয়ার প্রচুর কেস ওনাদের মধ্যে রয়েছে। এই যে ব্যাপারটা গেল কালীচরণের ব্যাপারটা, কালীচরণকে তুমি গ্রেপ্তার করলে, তা কালীচরণের যে বাবু রায়চরণ, যিনি হাকিম, তাকে কেন তুমি একটা প্রশ্ন করছো না? তাকে কেন জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকছো না? এরকম অনেক লোক রয়েছে ওখানে বসে। তোমাদের দলেও কেউ নেই। নিশীথ প্রামাণিক এক সময় উঠেছিল তিনি নাকি বাংলাদেশি, তার কি সেটা উনি প্রমাণ দিতে পেরেছেন? না, তিনি বাংলাদেশি নয়, বা বাংলাদেশে তার কিছু যোগাযোগ নেই, বা বাংলাদেশে তার ভোটার লিস্টে নাম নেই, সেটা কি তিনি প্রমাণিত করেছিলেন? করেননি। তবু তো তিনি সেখানে বসে রয়েছেন। তাহলে বলছি দিদি, আজকে থেকে একটা আইন পাস হচ্ছে, যেটা হচ্ছে গুন্ডা দমন। মানে বলা হচ্ছে যে যে সমস্ত মানুষের এগেনস্টে এফআইআর লঞ্চ হবে, তাদের যদি কোনো সম্পত্তি থাকে, সেই সম্পত্তিটাও অ্যাটাচ হয়ে যাবে ওই এফআইআর মধ্যে তদন্তের স্বার্থে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই জিনিসটা হয়ে থাকে, তাহলে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার পরিবারের এগেনস্টে এরকম অনেক এফআইআর আছে। তাহলে তাদের সেটা এটাই, এখানেই তো মানুষ, আমার রাজ্যের কোন মুখ্যমন্ত্রীর কথা, যে বর্তমান না প্রাক্তন? প্রাক্তন দুজনের নামই তো আছে। হ্যাঁ, এই উনি বর্তমান মুখ্যমন্ত্রীর, আজকে আমি একটা দেখলাম, ওনার পরিবারের হেন কেউ নেই, মানে দূর দূর সম্পর্কের লোকেরা প্রত্যেকেই নাকি চাকরি করছেন সরকারি। ওই আমার বাড়ির সকলের কি এতই ডাল মাথা? একটাও কেউ সরকারি চাকরি পেল না, আর তাদের মাথা এত শার্প, তারা চাকরি পেয়ে গেল। আমার এখানে একটা প্রশ্ন, তাহলে সেইগুলোকে যদি হয়, তাহলে চাকরি চুরির ভাবটা তো তার মধ্যেও পড়ছে, তো সেই চুরির দায়টা কে নেবে? আর তাদের নামে যে এফআইআরগুলো আছে, সেই এফআইআরগুলো সত্যি যদি টানায়, তাহলে তাদের সম্পত্তিটাকেও কি সেই সঙ্গে সঙ্গে অ্যাটাচ করা হবে? এটার উত্তরটা দেবে কে? এই যে গুন্ডা দমন নীতি যেটা নিয়ে আসা হচ্ছে, আমি বারবারই বলছি এটা, যে এইটা হয়তো বা ভালো, কিন্তু দেখা যাবে প্রয়োগের সময় এটার অনেক ভুল প্রয়োগ হচ্ছে। এর পূর্বে অনেক দেখা গেছে, একটা মিশা আইন আনা হয়েছিল, একটা মিশা আইন একটা আনা হয়েছিল, সেটা দেখা গেছিল সেই সময় কংগ্রেসি আমলে এসেছিল, সেই সময় দেখা গেছিল অনেক ভুল প্রয়োগ হয়েছে, যাতে অনেক ভালো ভালো ব্রেন তারা ড্যামেজ হয়েছে। একটা ছেলেকে আমি একটা কিছু বললাম বা একটা কিছু করলাম, হয়তো সাধারণ নমিনাল, কিন্তু পুলিশ সেটাকে চড়িয়ে দেখিয়ে দিল, দিয়ে আমার একটা বছর যদি জেলের ভেতরে থাকে, তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। দেখা যাবে অনেক স্টুডেন্ট নষ্ট হয়ে গেছে। মানে বাংলায় যাতে ভালো ছাত্র না উঠে আসে, বাংলায় যাতে ভালো ব্রেন আর উঠে না আসে, যার জন্যে কি এইটা করা হচ্ছে না? কারণ যদি ভারত, মানে বাংলাতে রাজ করতে হয়, এখন ছাত্রকে তাদের দলে নিতে হবে, যুব শাখাকে তাদের দলে নিতে হবে, কারণ বিজেপির ছাত্র বা যুব শাখা কোনোটাই কিন্তু সঠিক নেই, এবং আন্দোলন যারা করে তারা ছাত্র যুব থেকেই বেশিরভাগ উঠে আসে। ফলে ওই পর্যায়টাকে যদি আমি রুখতে পারি, তাহলেই আমরা সাকসেস হয়ে যাব। তা সেইটাকে রোখার জন্যই এইভাবে এটা করছে। মানে বহু দেখা যাবে, বহু ভালো ভালো ব্রেন নষ্ট হয়ে যাবে। আমাদের দেখা যাবে যে যাদবপুরে যে ভালো ভালো ব্রেন আছে, আমাদের প্রেসিডেন্সিতে যেসব ভালো ভালো ব্রেন আছে, মহিলাদের যে আমাদের লেডি ব্রেবনে যেসব ভালো ভালো ব্রেনগুলো আছে, তারা তাহলে কোনো দিনই আর রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে কিছু বলতে আসবে না। তাহলেই তাদের ওই গুন্ডা দমন শাখার কোনো একটা আইন দিয়ে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, ফলে তাদের ভবিষ্যৎগুলো নষ্ট হবে। যেরকম দেখলাম আমরা আরজি করের ব্যাপারে, অনিকেত মাহাতোর মতন একজন ভালো ছেলেকে কিভাবে তাকে বাধ্য করলো যে সরকারি চাকরিটাকে তাকে ছেড়ে দিতে হলো, সেই রকমই একটা কিছু করবে। আরজি কর কানুনি যখন বলছেন, আমি একটা মানে প্রশ্ন করি, ওনার মানে অভয়ের বাবা এবং মা দুজনেই দেখছি একটাই কথা বলছেন, যে রাজ্যে আইনি শাসন তৈরি হয়েছে, কিন্তু সিবিআই কারোর দ্বারায় মানে আটকে আছে, কেউ ওনাকে আটকে রেখেছে, বন্ধ করে রেখেছে। মানে এটা কখনো সম্ভব? এটা কখনো সম্ভব হয়? আর সব থেকে ওনাকে আমি প্রণাম জানিয়েই বলছি, ওনার মেয়ে যখন মারা গিয়েছিল, উনি কজনকে এসে বলতে গিয়েছিলেন যে আমার মেয়ের হয়ে আন্দোলন করো? আমি একটা ব্যাপারে দেখলাম, উনি বললেন যে ভিকটিমের বাবা মা যদি আমার সঙ্গে দেখা করে বলে, তবে আমি তাদের সঙ্গে পায়ে হাঁটবো, থাকবো। ওনার কাছ থেকে আমরা এটা আশা করিনি।
আমরা ভেবেছিলাম উনি স্বতঃস্ফূর্তভাবে তার কাছে যাবেন ঘটনাটা জেনে, তবেই হয়তো ওই অভয়ার যে স্যাক্রিফাইসটা সেটা সঠিক বিমূল্যায়ন হবে। কিন্তু উনি সেটা করলেন না। উনি কি বললেন, ক্ষমতার অলিন্দে এসেই উনি বললেন যে ওনার ওই ভিকটিমের বাবা মা যদি আমার কাছে আসে তবেই আমি তাদের হয়ে বলতে যাব। এটা আমরা আশা করিনি। আর সিবিআইকে আটকে রাখা কে? এখানে তো ডবল ইঞ্জিনের সরকার চলছে, এখানেও বিজেপি ওখানেও বিজেপি, তাহলে সিবিআইকে আটকাবে কে? ভগবান এসে সিবিআইকে আটকে রেখে দেবে? আল্লাহ এসে সিবিআইকে আটকে রেখে দেবে? গৌতম বুদ্ধ এসে সিবিআইকে আটকে রেখে না, জিসাস ক্রাইস্ট এসে আটকে রেখে দিয়েছে? এইগুলো তো ভুল কথা। তার মানে নিশ্চয়ই গোড়ায় গলদ, হয়তো বিজেপিরও কোনো কেউ ওর মধ্যে আটকে রয়েছে, সেই জন্যেই ওই লাল গেরোটা আর খোলা যাচ্ছে না, তাই নয় কি? এখন তো আর দিদিমণির সরকার নেই যে তাদেরকে আড়াল করতে হবে, কিন্তু দিদিমণির সরকারের যেগুলো দুর্বৃত্তগুলো সেগুলো তো সব এখন ভালো তৃণমূল সেজে পয়েন্ট পাবে বলে সব বিজেপি বকলমে বিজেপি হয়ে গেছে। তা তাদেরকেই যাতে আর গারদের পেছনে না রাখতে পারা যায়, মানে বা না যাদের যেতে না হয়, সেই জন্যেই হয়তো তাদের সিবিআই এরকম কাজ করতে চাইছে না। দিদি আর একটা প্রশ্ন যেটা হচ্ছে মিড ডে মিল নিয়ে ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের। এই মিড ডে মিলের মানে ইসকন এর আগেও আমরা দেখেছি বিভিন্ন মানে স্টেটে দুর্নীতি আছে এই মিড ডে মিল নিয়ে, খাওয়ার ও পুষ্টিগত খাবার যে কারণে ইসকনকে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার যে কারণে দিচ্ছেন সেই কারণেই কিন্তু ওনাদের কাছে দুর্নীতি আছে। তাহলে তাদেরকে কেন দেওয়া হলো? মানে এটা তো অনেকগুলো মানুষও চাকরি থেকে সরে গেল, মানে তাদেরকে যারা রান্না বান্না করতো, যারা খাবারটা তৈরি করতো, সেই লোকগুলোকে কোথায় চাকরি দেবে? আগে আমার প্রথম প্রশ্ন, ইসকনকে দিয়েছে কি দেয়নি, কি ইসকনকে দিয়ে বা তারা খাবার ভালো দিক মন্দ দিক তাদের দুর্নীতির কথাটা পড়ে যাচ্ছে, আগে হচ্ছে এদেরকে কোথায় রাখলো? এরা কি করবে এখন? এরা কি করে তাদের সংসার চালাবে? তারা যে এতদিন ধরে চাকরি করে আসছে এর ওপরেই তো নির্ভরশীল ছিল, তাহলে এরা কি করবে? আর আজকে দিনে মানে গ্যাসের দাম 1000 টাকা, 400 টাকায় যখন আমরা গ্যাস নিতাম তখন আমরা ভালো ছিলাম না, 1000 টাকায় গ্যাস নিচ্ছি ভালো। আচ্ছা বলুন তো, লয়ারদের ফিস কী করে, লয়ারদের কী করে চলবে? আপনি তো এদের স্টেট গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের মানুষদের তো টাকা বাড়িয়েছে, কিন্তু রাস্তায় যারা ঠেলা চালাচ্ছে, রাস্তায় যে সাইকেল চালাচ্ছে, আমাদের মতো যারা প্রফেশনাল ম্যান, তারা কি করে চলবে? পেট্রোলের দাম বাড়াতে তো জিনিসপত্রের দাম আগুন হয়ে রয়েছে। হকারি বন্ধ করে দেওয়াতে আজকে খবরের কাগজে আছে একজন আত্মহত্যা করেছে, মানে রেলের মধ্যে যে হকারি করতো, হ্যাঁ সেটাও বন্ধ করে। আপনাদের সজল ঘোষ বললেন আমরা জানি হকাররা ঝুড়ি নিয়ে বিক্রি করে, তা রেলেতে তো তারা ঝুড়ি নিয়ে, কেউ ব্যাগ নিয়ে, ঝুড়িও নয়, কারোর ব্যাগ, কারোর কাঁধে একটা লাঠির মধ্যে ঝুলিয়ে নিয়ে জিনিস বিক্রি করে। তা সেই মানুষগুলো তাহলে হকার নয়? ট্রেনে হকারি তাহলে বন্ধ, তাহলে মানুষগুলো যাবে কোথায়? তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ওনারা বলছেন হকাররা নাকি বড় লোক, জানি না, তাহলে আদানি আম্বানি গরিব লোক, তাদের 1 টাকা দিয়ে জমি দেওয়া হয়? আমি সজল ঘোষের কাছ থেকে এই উক্তি মানে কোনোদিন পাবো সেটা আমি আশা করিনি, কারণ উনি যথেষ্ট কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছেছেন, যথেষ্ট লড়াইয়ের মাধ্যমে এসে পৌঁছেছেন, এবং উনি প্রতিটা মানুষকে আমি জানি মানুষ বলে গণ্য করে, আপনার কোভিডের সময় বলুন, বন্যার সময় বলুন, উনি কিন্তু তাদের ত্রাণবিলি করেছেন, তাদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং একসময় আমাদের সঙ্গে ছাত্র পরিষদ করেছেন। আমি জানতাম উনি হয়তো মানে মানুষকে বোঝেন, তার বিচারধারাটা হয়তো একটু অন্যরকম, কিন্তু ওয়াশিং মেশিনে ঢুকলে যে বিচারধারা একই রকম হয়ে যায় সেটা আমি ওনার কথায় পরিচয়। কিন্তু এবারে জলে নামার ভিডিও দেখা যায়, এবারেও তো বৃষ্টি হয়েছে। হ্যাঁ, উনি তো সেটাতেও হাফ প্যান্ট পরে বড়নগরে গিয়েছিলেন বৃষ্টির জল নামাতে, কিন্তু একদিনে তো নামবে না, সেটা আমি ওনার কথায় আমি একমত যে একদিনে নামবে না, এতদিনের জিনিস একদিনে হতে পারে না। উনি সদ্য এসেছে, আর যেখানে আবার পুরো সভাগুলোর সব কাউন্সিলররা ছেড়ে দিয়ে যাচ্ছে। এই কথাটা কি করে বললেন যে হকাররা অনেক বড় লোক? তাহলে কি আদানি আম্বানি গরিব লোক? তাদেরকে 1 টাকায় জমি দিচ্ছে সরকার, তাদেরকে অত বড় ওই কি বলে নিকোবর দ্বীপপুঞ্জটার সমস্ত কিছু মানে ইকোসিস্টেমটাকে নষ্ট করে দিয়ে তাদের হাতে দেয়া হচ্ছে, তাদের এত কোটি টাকা কর মুকুব করা হচ্ছে,
কেউ কেউ কর নিয়ে যে কি যেন নাম কি মোদি, নীরব মোদি না কি মোদি, তারা কর ফাঁকি দিয়ে টাকা মেরে দিয়ে ভারতবর্ষ থেকে চলে যাচ্ছে। তারা কি এত গরিব লোক? হকারদের থেকে অনেক গরিব লোক তারা। দিদি, আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে, রাজ্য সরকার একটা নোটিফিকেশন জারি করেছে আমাদের দুর্গা উৎসব নিয়ে। সেখানে বলা হচ্ছে যে 11 ফুটের বেশি দুর্গা ঠাকুর তৈরি করা যাবে না। তার কারণ দেখানো হচ্ছে যে আমরা বেশিরভাগ ঠাকুর বিসর্জন দিই গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট দিয়ে রেল যায়, চক্ররেল, এবং চক্ররেলের যে গেট, সেই গেটের হাইট হচ্ছে 17 ফুট। গাড়ি, ঠাকুর আর ঠাকুরের যে মাথার যে চূড়া থাকে, চালচিত্র থাকে, সেই সব মিলিয়ে 17 ফুটের নিচে হতে হবে। মানে গাড়ির হাইট, ঠাকুরের হাইট, চালচিত্রের হাইট, এই 11 ফুট বেড়ে দেওয়াটা, এটা আপনি কিভাবে দেখছেন? মানে দেখুন, এটা কিন্তু খুব খারাপ আমি বলবো না, সরকার বলেছে বলেই সেটা খারাপ হবে আমি বলবো না। আমরা যখন ছোট ছিলাম আমাদের কাছে পুজোটা ছিল কি উৎসব, এখন হয়ে গেছে ফ্যাশন। আমাদের পাড়াতে পুজো হতো, এখন সেটা প্রায় 10 বছর হতে যাচ্ছে। সেখানে আমি দেখেছিলাম আটচালাতে পুজো, একটা আটচালা প্যান্ডেল করা হতো। আটচালার মধ্যে ঠাকুরের মুখটা যতটা সুন্দর হতো ততটা হাইট কিন্তু হতো না, এবং দেখে মনে হতো হ্যাঁ মা আমাদের ঘরে এসছে। সেখানে আবাল বৃদ্ধ বনিতা, গরিব বড়লোক, তখন কিন্তু ওই কটা দিন কিন্তু খারাপ থাকতো না। কিন্তু এখানে যে পুজোগুলো এখন হয় তাতে মনে হয় আর গরিবদের পুজো নয়, মানে দুর্গা মা বোধহয় আর গরিবদের জন্য নয়, ওটা বড় লোকেদের জন্য। কেউ কেউ আবার ওই টিকিট করে ঠাকুর দেখার ব্যবস্থা করে দেয়, বা পাসের ব্যবস্থা আজকাল বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গাগুলোতে, সন্তোষ মিত্র স্কোয়ার বলুন, কলেজ স্কোয়ার বলুন, বিভিন্ন জায়গায় বড় বড় পাসের ব্যবস্থা করা হয়। পাস থাকলে তুমি আগে ঢুকে যাবে ভিআইপি। ঠাকুরের কাছে, সেটা কালীঘাটেও হয়েছে, ঠাকুরের কাছে ভিআইপি আর ভিআইপি নয়, এটা কি ঠিক? কিন্তু আমার মনে হয় এটা বেঁধে দিয়ে আমার মনে হয় ভালো, এবং আড়ম্বরটা বন্ধ করার দরকার। কিন্তু এই যে সজল ঘোষদের পুজো, সুজিত বসুদের পুজো, তৃণমূলীদের পুজো, আর সুজিত বোস পুজো করতে পারবে? উনি তো নিজেই এখন শ্রীগড়ে গিয়ে রামনাম জপ করছেন বোধহয়। কবে রামনাম ঠিক করে বলতে পারলে ওদের দলে চলে যাবে। সজল ঘোষ তো বলেছে দিদি এখন বাড়িতে রাম তো বলতে পারবেন না, উনি নাকি মরা জানি না ওটা বলা উচিত কি না, মরা প্র্যাকটিস করুক, রাম বলতে পারেন, কারণ উনি চাইছেন দিদিমণি আবার ওনার দলেই চলে যায়। তাহলে বোধহয় দিদিমণির কাছে আরও কিছু শিখতে পারবেন ওনারা, তাই না? তা আমি মনে হয় না সন্তোষ মিত্র স্কোয়ার বড় পুজো করে বলেই তাকে পারমিশন দিতে হবে, তাহলে সে ওখানে গঙ্গায় দেবে না বিসর্জন, ওখানে কোনো পুকুরে দেবে বিসর্জন, হয়তো হতে পারে, মানে মণ্ডপে জল দিয়ে দিতে পারে, হোস পাইপ দিয়েও ধুয়ে দিতে পারবে। অনেক কিছু ব্যবস্থা, যেমন মহারাষ্ট্রে তো এখন গণপতি বাবাকে তো এখন আর সমুদ্রে গিয়ে তাকে বিসর্জন দেওয়া হয় না, কুঁয়ো করে সেখানে জলের মধ্যে দিয়ে হোস পাইপ দিয়ে তাকে বিসর্জন করানো হয়। শুনুন, বিসর্জনটা আসলে আমাদের আয়না দর্পণ বিসর্জনটাই হচ্ছে হিন্দু শাস্ত্র মতে বিসর্জন। এরপরে যেহেতু মূর্তিটা থাকে, মা গঙ্গা আমাদের কাছে পবিত্র, এবং যে ঠাকুরটি যাচ্ছে সেটাও আমাদের কাছে পবিত্র জিনিস, তাই জন্যে আমরা গঙ্গায় বিসর্জন দিই। বা অনেক দূরে যেখানে গঙ্গা নেই, সেখানে যেখানে পবিত্র প্রতিষ্ঠা করা পুকুর থাকে, সেখানে, যেমন জয়রামবাটিতে আমি প্রত্যেকবারেই যাই, দেখেছি সেখানে জয়রামবাটিতে মায়ের যে দুর্গাপুজোটা হয় মায়ের বাড়িতে, সেই দুর্গাপুজোর মূর্তি বিসর্জন হয়। মা যেখানে সেই দলঘাস কেটেছিলেন আমোদর বলে যে এটা আছে, বড় পুকুরটা আছে, সেইখানে এটা, এবং আমোদরকে আমরা বড় পবিত্র বলে মনে করি সেখানে, কারণ ওখান থেকেই সারদা মা দল ঘাস কেটে এনে তার গরুদেরকে খাওয়াতে নিয়ে করতে। তো সেই মতন হলে সেটা ঠিক আছে। তবে হ্যাঁ, আমি বলবো সরকার যদি এইটা নিয়ে থাকে যে বারবার ওই তার কাটা বা ওই আবার তারপরে জানি না এবারেও আপনাদের ওই উৎসব হবে কিনা, মানে দুর্গা প্যারেড হবে কিনা আমি বলতে পারছি না। এখন এনারা দুর্গা প্যারেডটাকে অন্যভাবেও নিতে পারেন।